প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, খুবই বিব্রতকর একটা জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে হচ্ছে। সেটি হচ্ছে, রংপুর বিশ্ববিদ্যালয়ে যখন আপনি উপাচার্যের দায়িত্বে ছিলেন, সেই সময় একটি কাজের নকশা পরিবর্তন, অর্থ আত্মসাৎ, ঠিকাদারকে অগ্রিম বিল প্রদান সহ নানান অভিযোগে আহ দুর্নীতি দমন কমিশন দুদক 5 জনের বিরুদ্ধে মামলা করেছে। সাবেক 2 উপাচার্য, তার মধ্যে আপনি একজন। 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য বা বক্তব্য, প্রতিক্রিয়া? ধন্যবাদ। দেখুন, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4র্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার আগে আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নুরুল নবী, তিনিও 3য় ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেছেন। ওনার টেনিয়রের পরে আমার টেনিয়র শুরু হয়েছে। আমি সেখানে দায়িত্ব গ্রহণের পরে খেয়াল করলাম যে আপনার ওই একটি হল এবং একটি ইনস্টিটিউটের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে এবং প্লিন্থ লেভেল পর্যন্ত সেটি সম্পন্ন হয়েছে, অর্থাৎ আপনার বেসমেন্টটা তৈরি হয়ে গেছে। তো সেখানে আমি পরে ইঞ্জিনিয়ার এবং যিনি আমাদের পরামর্শ আপনার প্রখ্যাত আর্কিটেক্ট মনজুর কাদের, তাদের সঙ্গে কমিটি নিয়ে বসলাম। বসার পরে খেয়াল করলাম যে একনেক কর্তৃক অনুমোদিত যে নকশা, সেটি আমার আগের উপাচার্য মহোদয়ের আমলে পরিবর্তিত হয়ে গেছে এবং বড় ব্যত্যয় নিয়ে এখন আপনি জানেন যে যখন আপনার ভিত্তিটা তৈরি হয়ে যায়, তারপরে আর সেখানে কোনো কিছু করার সুযোগ থাকে না। যেই ভিত্তি, সেটার উপরেই বাকি কাজগুলো করতে হয়। এবং আমরা যেহেতু উত্তরের বাতিঘর বলে পরিচিত এই বিশ্ববিদ্যালয়টি নানানভাবে অবহেলিত, বঞ্চনার শিকার উত্তরের মানুষ, সেই কারণে জনস্বার্থে এবং সবার অনুরোধে আমি কাজ চালিয়ে গেছি। এক। দ্বিতীয়ত, আপনার সবাই জানেন যে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি নানানভাবে আমাদেরকে প্রভাবিত করবার চেষ্টা করেছেন তার নিজস্ব এজেন্ডা নিয়ে। আমি সেটা সহ্য করিনি বা গ্রহণ করিনি। তার সঙ্গে আপনার সহযোগিতামূলক কোনো কাজে যুক্ত হয়নি। সেই কারণে তিনি আপনার কিছু তার যে লেসপেন্সার, তাদেরকে আপনার খেপিয়ে তুলেছিলেন বা কোট লেলিয়ে দিয়েছিলেন। এক। এবং ইউজিসির মাধ্যমে আমাদেরকে আপনার এই কাজ বন্ধ করে ফেলার একটা প্রক্রিয়া করেছিলেন। তো আমরা চিন্তা করলাম যে এই কাজটা তো ব্যক্তিগত কাজটা, আমি এটা নির্দিষ্ট সময়ের জন্য ভাইস চ্যান্সেলর থাকবো, তারপর আমার মূল কর্মস্থলে আমি ফিরে যাব। এটার সঙ্গে আপনার আমার ব্যক্তিগত কোনো লাভালাভের বিষয় নেই। তো সেই কারণে আমি আমার কমিটি যেটি ছিল, তাদের পরামর্শে সিন্ডিকেটে জানান দিয়ে অনুমোদন নিয়ে আমরা কাজ অব্যাহত রেখেছি। এবং আপনার ওই ঠিকাদারদের যে কশন মানি ছিল, সেই টাকাটা থেকে তারাই বলেছে এটা আমাদের টাকা, এটা সরকারের টাকা না, আমাদেরকে এই টাকা থেকে অ্যাডভান্স দিয়ে দেন, আমরা কাজটা কন্টিনিউ করি, যাতে যেই রড, বালি, সিমেন্ট, ইট যেগুলো অলরেডি প্রকিউর করা হয়েছে, সেগুলো এমনি ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে আপনার প্রতিষ্ঠানের আপনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে আপনার এই কাজটি চালু রাখার জন্য সেই অর্থ খরচ করার অনুমোদন দিয়েছি এবং তারা সেটা করেছে। সেই টাকাটা কিন্তু আমি এই বিষয়ে আসবো, আমার প্রশ্ন আছে অবশ্যই। বিভিন্ন অভিযোগ থাকতেই পারে, অভিযোগ থাকলে যে সত্যতা চলে আসবে এমন কোনো কথা নয়, আবার সত্যতাও থাকতে পারে, সেগুলো অবশ্যই আইনি প্রসিডিউরের বিষয়। কিন্তু একটি প্রশ্ন এর মধ্যে জনমনের প্রশ্ন উঠেছে, আপনার এই নিউজটি গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গে, যে 4 বছর, প্রায় 4 বছর তো বা 3 বছর আগের বিষয়, ইউজিসিও তদন্ত করেছিল, কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে এসে এই মামলাটি মাথাচাড়া দেওয়ার কারণটা কি? এটার একটা রাজনীতি আছে। দেখুন, আমি সম্প্রতি টিউলিপ সিদ্দিকীর যে মামলাটা আপনার ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে দায় মুক্তি দিয়েছে এবং আপনার আমাদের এখান থেকে সম্মানীয় দুদকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, তারা প্রফেসর ইউনূসের এন্টোরাজে ছিলেন এবং তাদের যে চেষ্টাটা ইমপ্রেস আপন করা ব্রিটিশ গভর্নমেন্টকে, সেটাতে তারা ফেল করেছেন, তাদের শূন্য হাতে ফিরতে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমি সমালোচনা করেছিলাম এবং উচ্চ কণ্ঠ ছিলাম যে ব্রিটেনের যে সোভারেনিটি, সেই জায়গাটা ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে এবং ইন্ট্রুশন হচ্ছে। এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা উচিত। ব্রিটেন হচ্ছে গণতন্ত্র সূতিকাগার, কমনওয়েলথের হেড, সেখানে বসবাস করেন এবং আমরা কমনওয়েলথভুক্ত দেশ এবং আমাদের প্রায় 200 বছরের একটা লিগেসি আছে। সুতরাং আমরা রাতারাতি কনফ্রন্টেশনাল একটা জায়গায় যেতে পারি না। জাতীয় স্বার্থে কিন্তু কথাগুলো বলেছি। এক। আর তার আগে
কন্টিনিউয়াসলি আমি এই সরকারের যত দোষ ত্রুটি এবং আপনার ব্যর্থ সেগুলো তুলে ধরছি, এবং প্রফেসর ইউনূসের আপনার যে হ্যালোটা আছে, তাকে নিয়ে যে গদগদ ভাবটা আছে, সেটাকে আমি কোশ্চেন করেছি, প্রশ্ন করেছি। প্রফেসর ইউনূস নিজেই তো একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন আপনার এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে। সুতরাং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে আপনার মামলাগুলো দায়ের করা হয়েছিল এবং তাকে দণ্ডিতও করা হয়েছিল। তো সুতরাং এখনো রাজনৈতিক বিবেচনায় ডেফিনেটলি এই মামলাটা এতদিন পরে রুজু করা হয়েছে। আমাকে কখনো জিজ্ঞেসও করা হয়নি। আমাকে নিয়ম মাফিক যেটা হলো যে আপনি প্রাথমিক যখন অনুসন্ধান করেন তখন আপনি সংশ্লিষ্ট ব্যক্তি যাদের নামে অভিযোগ ভাবছেন আছে তাদেরকে ডেকে তাদের তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবেন, সেটা কিচ্ছু করা হয়নি। হঠাৎ করে হুট করে কথা নাই বার্তা নাই আজকে এই বিষয়টা নিয়ে তারা একটা প্রেস কনফারেন্স করেছেন, করে আপনার এই 5 জনকে আপনার আসামি করে মামলা দায়েরের ঘোষণাটি দিয়েছেন। খেয়াল করে দেখেন, যেহেতু আমি একজন পরিচিত মানুষ, সেই কারণে আমার ছবি দিয়ে পুরো মিডিয়া ফ্লাডেড করে ফেলা হয়েছে, অ্যাজ ইফ আমি একক আসামি, বাকি কাউকে লোকে চেনে না, এরকম একটা ভাব। প্রফেসর নুরুল নবী আমার সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে আমরা কাজ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরও ছিলেন এবং তিনি একজন আপনার কৃতবিদ্য প্রফেসর। তার নাম ব্যবহার করা হয়েছে কিন্তু তার ছবি টবি কোথাও দেওয়া হয়, মানে টার্গেট হচ্ছে আমি। এখন উদ্দেশ্য হচ্ছে আমার কণ্ঠরোধ করা, আমাকে মেলাইন করা, সামাজিকভাবে স্টিগমাটাইজ করা, এবং ট্রেডিশনাল যে কায়দাটা আছে যে একজনকে যদি স্টিগমাটাইজ করা যায় তার সঙ্গে লোকজন মেলামেশা করবে না এবং তার বক্তব্য 2 বার চিন্তা করে গ্রহণ করবে ইত্যাদি, খুব দুরভিসন্ধিমূলক বিষয়টা। এবং এর পেছনে আমি বলবো প্রফেসর ইউনূস এবং খলিল রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা, দুজনেই যুক্ত এবং তাদের যোগ সাজসে এই কাণ্ডটি হয়েছে, দুদকের মাথার উপর দিয়ে গেছে। এমনটা তো অনেকে মনে করছেন যে আপনি উচ্চকণ্ঠ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, এই মুহূর্তে অন্তত এই সরকারের বিরুদ্ধে। তো যদি তাই হয়ে থাকে, মামলা মোকদ্দমা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা এটি কি কখনো সফল হয়েছে, বা এর এই বিষয়গুলো বুমেরাং হয়ে ওঠে কিনা সরকারের জন্য? যেমন আপনি তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শেষ পর্যায়ে আপনি উচ্চকণ্ঠ ছিলেন বিভিন্ন অনিয়ম দুর্নীতি এখনো আছি এবং বরাবর করবো। এবং নিজে আমি আমাদের তৎকালীন রেজিস্ট্রার কর্নেল আবু মুস্তফা কামাল অবসরপ্রাপ্ত, তাকে সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রকাশ্যে দীপুমনির ইন্টিগ্রিটি চ্যালেঞ্জ করেছি এবং প্রেস কনফারেন্স করে পুরো বিষয়গুলো বিব্রত করেছি। এবং তার আগে আপনার এই কাজ কন্টিনিউ করার প্রয়োজনে প্রতিটি স্টেক হোল্ডারকে চিঠি দিয়ে জানান দেওয়া হয়েছে যে আমরা এই কাজ করতে যাচ্ছি। মানে আমরা লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করেছে বলার কোনো সুযোগ, সবকিছু ট্রান্সপারেন্ট। আর এই টাকার 1 ফুটো পয়সাও তো আমার অ্যাকাউন্টে ঢোকেনি। আপনার সেখানে নিয়ম মাফিক যে বৈঠকগুলো করতে হয়েছে সেটার জন্য আইনত যেই আপনার সিটিং অ্যালাউন্স বরাদ্দ 3-5 হাজার টাকা, সেই ধরনের অর্থ গ্রহণ করা ছাড়া 1 ফুটো পয়সা কিন্তু আমরা কেউই গ্রহণ করিনি। আর ঠিকাদাররা ঠিকাদারদের টাকা নিয়েছেন, তাদের টাকা ব্যবহার করেছেন প্রকল্পের কাজে, এবং সেটা তো অ্যাডজাস্টেড হয়ে যাবে নিয়ম মাফিক। এটা একটা আগাম সমন্বয়ের মতো বিষয়। খুব উদ্দেশ্যমূলক ভাবে প্রফেসর ওই নুরুল নবীর আমলের যে বিষয়গুলো সেগুলোকে সঙ্গে যুক্ত করে দিয়ে আপনার একটা মেলাইন করার চেষ্টা, উদ্দেশ্যমূলক ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এই সরকারের যে সূক্ষ্ম রাজনীতি আছে তার বহিঃপ্রকাশ এর মধ্যে আমি লক্ষ্য করছি। যদি তাই হয় যে আপনি এই সরকারের বিভিন্ন অনিয়ম বা অপকর্মের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে অন্য আর যারা বলছে তাহলে কি আমরা ধরে নেব যে সবাইকেই এই মামলা মোকদ্দমার এক ধরনের ভয় ভীতির মধ্যে রাখার একটা চেষ্টা করা হচ্ছে? ডেফিনেটলি ধরুন আমাকে একটা কেস স্টাডি হিসেবে ধরে মেলাইন করার চেষ্টা থেকে বাকি সবাইকে সতর্ক করার একটা প্রক্রিয়া এটি, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনার এর আগেও দীপুমনির ইঙ্গিতে আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছিল, আমরা কিন্তু মাথা নোয়াইনি, উচ্চকণ্ঠ ছিলাম বরাবর সেই আমলেও, এবং প্রতিবাদী ছিলাম, প্রতিবাদ করেছি এবং আল্লাহর রহমতে সেই মামলা জয়লাভ করেছি। এই বর্তমান মামলাও আমি মনে করি টিকবে না। আর গায়ের জোরে অবৈধ প্রভাব খাটিয়ে যদি করা হয়, আমি বলবো জনগণের করের টাকায় পরিচালিত দুদকের যে সময় এবং ম্যানস ডেইজ তা নষ্ট হয়েছে, অপচয় হয়েছে। এবং আমি বা ধরুন যারা উচ্চকণ্ঠ, আপনি বা আপনার মাসুদ কামাল কিংবা রনি বা অন্যরা দেশের ভেতরে থেকে যারা সমালোচনা মুখর, তাদের কোনোভাবেই কেউ কুপকাত করতে পারবে। আমরা কোনো অবস্থায় মাথা নোয়াবো না, এবং আমাদের যে ট্র্যাক রেকর্ড আছে
সেটি সমুন্নত রাখবো। কাম হোয়াট মে, প্রফেসর ইউনূস কেন, খলিল রহমান কেন, যে কেউ আপনার কোন রকমের অন্যায় যদি করেন, তার শেষ দিন পর্যন্ত যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস আছে, আমি জীবিত আছি, আমি তার প্রতিবাদ করব, ক্ষান্ত হব না। আহ, আপনি একটু আগে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেগুলো রাজনৈতিক, আসলে কি সবগুলো রাজনৈতিক ছিল নাকি ভিত্তি ছিল? আমি বেনিফিট অফ ডাউট দেবো, কারণ এটা এই বিষয়ে বেশি কথা বলাটা আদালত অবমাননার সামিল হবে। কিন্তু তিনি একজন দণ্ডিত ব্যক্তি হিসেবেই কিন্তু আপনার শপথ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা হিসেবে। পরে এটা নিয়ে আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের এ কে এম পাটোয়ারি, তিনি যখন বিষয়টা নিয়ে শো করলেন, ওপেনলি কথা বলা শুরু করলেন, তারপর তড়িঘড়ি করে তার সে দণ্ড মকুব করা হয়েছে। এই সরকারের গোড়াতেই তো নানান ঝামেলা আছে। আপনার এই যে রেফারেন্স, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরে আইএসপিআর যখন তালিকাটা হাজির করে দিল যে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দুজনই তাদের হেফাজতে ছিলেন, তখন কিভাবে গোজামিল দিয়ে আপনার এই রেফারেন্সটা প্রণয়ন করা হয়েছে। তো সেই জন্য একে একে যত গভীরে যাবেন ততই দেখবেন এর মধ্যে নানান গোজামিল আছে। এখন ধরুন, ক্ষমতা চিরস্থায়ী নয়, মৌরুষি পাট্টা নয়, আর এককভাবে প্রফেসর ইউনূস পৃথিবীতে প্রথমবারের মতো নোবেল পুরস্কার পাননি। সে বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না। আপনার তার যে দর্শকজনের একজন মানুষ, মানবীয় যে সত্তা, সেই অনুসারে তার স্ট্রেংথের জায়গা যেমন আছে, উইকনেসও আছে। সেই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি আপনার প্রাইভেট লাইফ থেকে পাবলিক লাইফে এসছেন, অ্যাজ এ পাবলিক মেম্বার অফ দ্য পাবলিক কমিউনিটি, আমাদের প্রত্যেকের অধিকার আছে তাকে নিয়ে সমালোচনা করার, কথা বলার। এইসব জন্য কুপিত হয়ে তিনি দুদকের মতো ইনস্ট্রুমেন্টকে আপনার রাগ বিরাগের বশবর্তী হয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করবেন, সেটা কখনোই আমি মনে করি ধোপে টিকবে না, এবং কালের বিচারে তা সবাই বিবেচনায় নেবেন। বিষয়টা দ্রুততম সময়ের মধ্যে কি করতে পারে, আপনি যেমন কোন রকমের আমাদেরকে ফর্মালি ডেকে জিজ্ঞাসাবাদ না করে, কোন রকমের ইন্টারভিউ না নিয়ে হুট করে আপনি একটা মামলা রুজু করে দিলেন। এক, তারপরে দ্রুততম সময়ের মধ্যে একটা চার্জশিট হাজির করলেন, করে ধরেন আটক করার ব্যবস্থা করলে, তাতে কি সরকার খুব গৌরবান্বিত হবে? বা আমাদের কণ্ঠ হয়তো আপনি বাহিনী বার রেখে সাময়িকভাবে আপনি রুদ্ধ করার চেষ্টা করবেন। কিন্তু আমি দীর্ঘদিন ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করে অভ্যস্ত, অসংখ্য প্রিজনার অফ কনসায়েন্সের কেস নিয়ে ক্যাম্পেইন করেছি দেশে বিদেশে। আমাদের মতো লোককে আপনি এইভাবে হয়রানি করার উদ্যোগ নিয়ে, আর যাই হোক, এই সরকার মহিমান্বিত হবে না, হতে পারে না। বলছেন যে হুট হুট করে মামলাটি হয়েছে, কিন্তু 2021 সালে তো ইউজিসি তদন্ত করেছিল এবং তারা নাকি সত্যতা সেখানেও যাদের দিয়ে তদন্ত করেছে তাদের একজন বরখাস্ত, আরেকজন আপনার মামলার আসামি। তাদেরকে দীপমণি ভয় দেখিয়ে, নানান প্রলোভন দেখিয়ে এই ধরনের একটা দায়সারা গোছের তদন্ত করবার চেষ্টা করেছিল, এবং সেটি নিয়ে কোন রকমের সাবস্টেন্স যদি থাকতো, ওটা করতে গিয়ে বরং আরো যেটা হয়েছে, আমরা যেটা বারবার বলে আসছিলাম, যে আমার দায়িত্ব নেওয়ার আগেই এই কাজগুলো সম্পন্ন হয়েছে, সুতরাং ওর দায় আমি কেন নেব? যখন আপনি একজন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ধারাবাহিক ভাবে কতগুলো কাজ করে যেতে হয়। এটা হচ্ছে অফিস অফ দ্য ভাইস চ্যান্সেলরের কাজ, ব্যক্তি প্রফেসর নুরুন নবী বা প্রফেসর কলিমুল্লাহ। ওই বিশ্ববিদ্যালয়টি নানান ভাবে সংকট সংকুল একটি জায়গা। আমাদের দ্বিতীয় ভাইস চ্যান্সেলর একদিন আগে অব্যাহতি পেয়েছিলেন এই দুর্নীতির অভিযোগে, প্রফেসর জলিল রাজশাহী ইউনিভার্সিটি, এবং তিনি যে কাজগুলো করেছিলেন সেই কারণে এই বিশ্ববিদ্যালয় স্টিগমাটাইজড হয়েছে, এবং তার নামে দুদকের মামলা হয়েছে, জেলও কেটেছে। এখন ধরুন, সবাইকে এক কাতারে ফেলে এক কায়দায় হেনস্থা করার যে অপচেষ্টা, সেটি আমি বলবো সরকারের করের, যে জনগণের যে কর দিয়ে সরকার লালন পালন করা হচ্ছে, তার অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার, এবং ট্রেডিশনাল যে কায়দাগুলো আছে, মানুষকে ভয় দেখানো, মানুষকে বিব্রত করা, মানুষকে স্টিগমেটাইজ করা। এখন খেয়াল করে দেখেন, সারা দেশ ফ্লাডেড, সবগুলো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আমার নাম ফালাও করে বলা হচ্ছে। তার মানে এটা তো ইন এ ওয়ে আমার উপকারই হচ্ছে। পুরো জনগোষ্ঠী জানে যে আমি কি কাজ করি, কেন করি, এবং কি কারণে আমাকে বিব্রত করার চেষ্টা চলছে। আমি চেষ্টা করেছিলেন, পরে সফল হননি। প্রফেসর দীপমণির সঙ্গে আপনার ক্লাসটা কোথায় ছিল, দ্বন্দ্বটা কোথায় ছিল? মানে তিনি নানান রকম অন্যায় আবদার করতেন, আমি সেটা কমপ্লাই করিনি। দ্বিতীয়ত, আমি বলেছি যে উনি যে অসহযোগিতা করছেন সেটি আমি পাবলিক করে দেবো, এবং প্রেস কনফারেন্স করে 14টা প্রায় টেলিভিশনে আমি লাইভ প্রেস কনফারেন্স করেছিলাম।
তখন থেকে তিনি আমাকে মেলাইন করবার চেষ্টা করছেন, মিডিয়াতে আমাকে এক ধরনের বিতর্কিত চরিত্রে রূপান্তরিত করার জন্য একই নিউজ বারবার করবার চেষ্টা করেছেন। করে বিষয়টা হয়েছে আমি এক ধরনের জাতীয় পরিচিতি অর্জন করেছি, এবং আমি এই প্রফেসর ইউনূসের আমলে যেটা পেলাম, ডেফিনেটলি দেখবেন আল্লাহর রহমতে আন্তর্জাতিক পরিচিতি লাভ করব। আমার শেষ প্রশ্ন, যদি এই যে অভিযোগে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে এর সত্যতা না থেকেই থাকে, যদি সত্যি সত্যি শুধুমাত্র উচ্চকণ্ঠ যে আপনি বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, এই কারণে যদি মামলাটি হয়ে থাকে, এবং নিশ্চয় আরো অনেকের বিরুদ্ধে হবে, এ করে কি আসলে শেষ রক্ষা কোনো সরকারের হয় বা হয়েছে কখনো, বা অথবা এই সরকারের জন্য হবে? দেখুন, 1971 সনে আমাদের জাতীয় বীর যারা, তাদের প্রত্যেকের নামে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল আপনার পুরস্কৃতকারী বিবেচনায়। আপনার নূরে আলম সিদ্দিকী বলুন, শাহজাহান সিরাজ বলুন, আসম আব্দুর রব বলুন, আব্দুল কুদ্দুস মাখন বলুন, তাই না? তো সুতরাং এগুলো ইতিহাসের অংশ। তো এইসব আপনার বিষয় কখনো ধোপে টেকে না। আর যা কিছুই আপনি বলুন করুন না কেন, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। প্রফেসর ইউনূসের স্ট্র্যাটার, প্রফেসর ইউনূসের পেশার সঙ্গে এগুলো যায় না, এবং দায় তিনি এড়াতে পারবেন না। সরকার প্রধান হিসেবে দায় পরিপূর্ণভাবে তাকে নিতে হবে। দুটো কোয়াসি কনস্টিটিউশনাল বডি ঠিকই আছে, কিন্তু আপনার ব্যত্যয় একটার পর একটা করে সেগুলো কিন্তু আলটিমেটলি দায় কিন্তু প্রফেসর ইউনূসের সারিয়ে রাখবে। পাইকারি ভাবে যে মামলা মোকদ্দমা দেয়া এবং মেলাইন করবার চেষ্টা, কোন শিক্ষিত লোক এই দেশে বসবাস করুক, সেই রকম একটা পরিবেশ আপনি যদি রক্ষা না করেন, তাহলে দায় কিন্তু আপনারই উপর আসবে। অনেক ধন্যবাদ প্রফেসর নাজমুল হাসান।